মহাদেব মকর সংক্রান্তির দিনে তিনি মঠকে যদি জয়দেব উনি যেতেন এখান থেকে কাটোয়া স্নান করতে, কাটোয়া গঙ্গা 365 বলতে গেলে মন্দিরটা হচ্ছে এই যে দশাবতার জয় ভাড়া কিন্তু দুর্গা বানানোর যে ধাঁচ, ঠিক আছে, সে ধাঁচ কিন্তু এই মন্দির তৈরি করেছেন। ওয়েলকাম টু জয়দেব কেন্দুলি মেলা। এই বছর অর্থাৎ 2025 সালে 14 তারিখে মকর সংক্রান্তিতে আপনারা যারা তীর্থস্নান করতে আসবেন, পুণ্যস্নান তীর্থস্নান যাই বলুন না কেন, আপনারা যে এই নদীতে করতে আসবেন, ঠিক আছে, এখানে যে এত বড় একটা মেলা বসবে, এতগুলো মূর্তি নদীর ধারে বসবে, ঠিক আছে, সেই সমস্ত জিনিস দেখতে আসবেন। তো আপনারা কোথায় থাকবেন, কিভাবে আসবেন, কী বা খাবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে জল। এই নদীর জল তো আপনারা খাবেন না, জল কোথায় পাবেন, সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু এই ভিডিওর মাধ্যমে থাকবে, ঠিক আছে। তাই ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরোটা দেখার চেষ্টা করুন। এবং আমি যেখানে দাঁড়িয়েছি না, এটা হচ্ছে পশ্চিম বর্ধমান এবং বীরভূম তার মাঝামাঝি একটা স্থানে, অর্থাৎ অজয় নদীর ব্রিজের ওপরে, ঠিক আছে, যে নদী দুটো জেলাকে একসাথে মার্চ করছে। তো চলুন আমরা আগে যাব এবং মেলার যে পুরো প্রস্তুতি, ঠিক আছে, কতগুলো আশ্রম বসবে, আপনারা যে আশ্রমে থাকবেন সেই আশ্রমগুলো বসবেন, কোথায় খাবার খাবেন, ঠিক আছে, কোথায় থাকবেন, সমস্ত কিছু যে জিনিসপত্র তা কিন্তু আপনাদের দেখাবো এবং একটু ঘুরে দেখার চেষ্টা করবো। এই যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নদীতে কিন্তু 14 তারিখে প্রচুর পরিমাণে ভিড় হতে চলেছে। তা কিন্তু আপনারা এখানে আসবেন তবেই বুঝবেন, কিন্তু আসার আগে তো জানতে হবে না কোথায় থাকবো না থাকবো, তাই ভিডিওটা স্কিপ করবেন না। এখন আমি জয়দেব মেলার যে স্থানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে একটা পার্কিং এরিয়া। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন কত বড় পার্কিং এরিয়া থাকা সত্ত্বেও এখানে জেসিবিতে কাজ চলছে, মানে কত পরিমাণে ভিড় হয় তার কিন্তু একটা আন্দাজ আমরা পাচ্ছি। দেখুন জেসিবিতে কাজ চলছে আর একটা ট্রাক্টর রয়েছে যে মালগুলোকে সাইড করে জায়গাটাকে পরিষ্কার বানানোর চেষ্টা হচ্ছে। এবং এই দিক থেকে যদি আমরা ঘুরিয়ে দেখার চেষ্টা করি, এই দিকে আপনারা দুর্গাপুর হোক, আসানসোল হোক বা অন্ডাল হোক, যেখান থেকে আসুন না কেন আপনারা বাস পেয়ে যাবেন। অলরেডি এখানে 3টে বাস কিন্তু দাঁড়ানো রয়েছে এবং যখন মেলা বসবে, ঠিক আছে, তখন কিন্তু এখানে বাসের পরিমাণ অনেকটা বেড়ে যাবে। আর বাসের ভাড়া কিন্তু দুর্গাপুর থেকে বাসের ভাড়া মাত্র 30 টাকা নিয়েছে আমাদের, কিন্তু আপনারা যখন আসবেন তখন এখানে 35 টাকা 40 টাকা এরকম কিন্তু নিতে পারে আপনাদের কাছ থেকে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি পশ্চিম বর্ধমান, কিন্তু যে আমরা মেলার দিকে চলে যাব না, যখন মানে অজয় নদী যেটা রয়েছে, অজয় নদীর ওই পারে যখনই যাব তখন কিন্তু আমরা বীরভূমে চলে যাব। তার মানে ব্যাপারটা এখানে দাঁড়াচ্ছে যে অজয় নদীটা পশ্চিম বর্ধমান এবং বীরভূমকে একসঙ্গে মার্চ করে রেখেছে। তো চলুন আমরা মেলার দিকে যাব এবং কী রকম প্রস্তুতি চলছে তাও আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এখন আমি পশ্চিম বর্ধমানে দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে, এবং পশ্চিম বর্ধমান থেকেই কিন্তু মেলার যে মূর্তিগুলো না সেগুলো তৈরি হতে থাকে। এবং এখানে দেখতে পাচ্ছেন ছোটো একটা শিবলিঙ্গ তৈরি হয়েছে, এখানে একটা মা কালী তৈরি হয়েছে এবং পুরো ব্রিজ জুড়ে যত দূর যাবেন আপনি সেখানেই কিন্তু মূর্তি দেখতে পাবেন। কীরকম মূর্তি, রাধা গোবিন্দ থাকবে এখানে এবং মা কালীর যতগুলো রূপ হয় না, যতগুলো আমরা জানি না হয়তো, তার চেয়ে বেশি রূপ কিন্তু আপনারা পুরো নদী জুড়ে, একদম নদীর ধার জুড়ে কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং সবচেয়ে ব্যাপার হচ্ছে এখানে অনেক সাধু সন্ন্যাসীগুলো আসে এবং সাধু সন্ন্যাসীগুলো এই মূর্তির সামনে বসে থাকেন। আপনারা আসবেন যখন দেখবেন তখন দেখতে অপূর্ব লাগবে। এখন তো জাস্ট বানানো শুরু হচ্ছে, পুরো একদম নদী, মানে পশ্চিম বর্ধমানে শুরু হবে, বীরভূমে গিয়ে শেষ হবে মূর্তিগুলো। এখানে একটা ছোট্ট মতো আমাদের ভাই একটা মূর্তি বানাচ্ছে। ভাই এই মূর্তিটা কি মূর্তি? তো ভাই বলছে এই মূর্তিটা হচ্ছে মা গঙ্গার মূর্তি, দেখে নাও। এই জিনিসটা কি ভাই, এই জিনিসটা হ্যাঁ মাছ। তো ভাই যেরকম বললো তো তোমরা দেখে নাও, আর যখন মূর্তিটা তৈরি হয়ে যাবে তখন তো অপূর্বই লাগবে দেখতে। মূর্তি বানানোর যে ধাঁচ, ঠিক আছে, সে ধাঁচ কিন্তু এখন নিয়ে যাওয়া হচ্ছে। এই সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে মূর্তিগুলোকে বানিয়ে রাখানো হচ্ছে, ছোট থেকে বড় মাঝারি সমস্ত রকম। তো আমি এখন পশ্চিম বর্ধমান থেকে নদী পার হয়ে চলে এসেছি
বীরভূমে। এবং বীরভূমে আমি ভিডিও শুরুতেই আপনাদের একটা কথা বলেছিলাম যে থাকবেন কোথায়, হ্যাঁ খাবেন কোথায়, এবং সবচেয়ে মোস্ট আর ইম্পর্টেন্ট জিনিস এটা জল পাবেন কোথায়। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে ঠিক ব্রিজ থেকে নেমেই আপনারা এই যে একটা ট্রেন্ড বানানো হয়েছে, ঠিক আছে, থাকার যে জায়গা সেখানেই কিন্তু পাশে একটা কল রয়েছে, ঠিক আছে, কল বানানো হয়েছে। তো আপনাদের জলের ব্যবস্থা পূরণ হয়ে গেল, সেটাও বলে দিলাম কোথায় থাকবেন, এবং হচ্ছে খাবার খাবেন কোথায়। এই যে সব আপনারা ট্রেনগুলো দেখতে পাচ্ছেন, এইখানে বলুন, ওপরে বলুন, পাশে বলুন, তার পাশে বলুন, ঠিক আছে, সমস্ত জায়গায় কিন্তু যে আশ্রমগুলো আসবে, আশ্রম থেকে কিন্তু আপনাদের ফ্রিতে খাবার দেওয়া হবে, এবং আপনারা সেখানে ফ্রিতে ভাত ডাল অনেক কিছু দেওয়া হয়, সমস্ত কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো তিনটে জিনিসের কিন্তু সলভ হয়ে গেল, থাকা, খাওয়া এবং মোস্ট ইম্পর্টেন্ট জল, ঠিক আছে। এবং মেলা তো আপনারা এনজয় করবেন। মেলাটা কোন সাইডে বসছে সেটা তো জানা দরকার। ঠিক ব্রিজের অপোজিট সাইডে কিন্তু মেলা আমাদের বসে, ঠিক আছে। তো চলুন মেলার কেমন প্রস্তুতি এবং আরও যে থাকার যে ট্রেন্ডগুলো, ঠিক আছে, সেগুলো সমস্ত কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। এইগুলো মন্দিরের চূড়া বলে, ঠিক আছে, মানে ওপরে কোন আশ্রম থেকে আসছে সেই চূড়াগুলো হয় না, সেগুলো কিন্তু এখানে বানানো হয়েছে, এবং এখনও মালপত্র তো নামছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু কতটা বড় জায়গা জুড়ে, আমি দাদাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এটা এখনও অর্ধেকটাও হয়নি, মানে ভাবতে পারছেন কতটা পরিমাণে হবে। এই যে দাদাগুলো এখানে আছেন না, দাদাগুলো বললেন আমাকে যে এটা এখনও অর্ধেকটা হয়নি, এখনও হতে অনেকটা বাকি আছে, অনেকটা, মানে বুঝতেই পারছেন কি পরিমাণে ভিড় আর কি হতে চলেছে। যারা পশ্চিম বর্ধমান থেকে আসছেন তাদেরকে তো আমি বললাম আপনারা কীভাবে আসবেন, ঠিক আছে, এবং যারা বীরভূম থেকে, মানে এই সাইডেও তো একটা স্টেট রয়েছে না, তারা কীভাবে আসবেন, তারা দেখতেই পাচ্ছেন এখানে একটা বাস রয়েছে, এখন তো একটা রয়েছে কিন্তু পরবর্তীকালে অনেক বাস বাড়ানো হবে। তারা কিন্তু বোলপুর থেকে অনেক বাস পেয়ে যাবেন যে জয়দেব মেলাতে আপনাদের পৌঁছে। তো চলুন, মূর্তি রয়েছে, মানে মন্দির রয়েছে, তো মন্দিরে এখন যাওয়া যাবে। এখন আমরা চলে এসেছি সবচেয়ে পুরনো একটা মন্দির, যেটার নাম হচ্ছে জয়দেব ও পদ্মাবতীর মন্দির। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, যার জন্য এত বড় একটা মেলা বসেছে, এত আয়োজন, এত আশ্রম তৈরি হচ্ছে, ঠিক আছে। তো মেলার এই মন্দিরের ভেতরে যে জয়দেব এবং পদ্মাবতী এবং রাধাকৃষ্ণের যে মূর্তি আছে, সেই মূর্তি আপনাদের দেখাবো, এবং যে মন্দিরটা রয়েছে, মন্দিরের গায়েও কিন্তু অনেক মূর্তির যে ছবিগুলো রয়েছে সেইগুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করো। তো চলুন দেখে নেওয়া যাক। পুজোর জন্য আপনারা এখান থেকে অনেক রকম পুজোর সামগ্রী জিনিসপত্রগুলো পেয়ে যাবেন, এবং বাড়িতে জয়দেবের যদি আপনারা মূর্তির যে ছবি রাখতে চান সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং মূর্তির ছবির সাথে সাথে আপনারা নানা রকমের দেবদেবীর কিন্তু মূর্তি যে ছবিগুলো হয় সেগুলো কিন্তু আপনারা এখানেই পেয়ে যাবেন, আপনাদের আলাদা করে কোথাও যাবার দরকার নেই। কত পুরনো, এদিকে ডিজাইন করা রয়েছে, পুরো দেওয়াল জুড়ে কিন্তু এখানে ডিজাইন রয়েছে। আমরা মন্দিরের ভেতরে যাব, এবং ভেতরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন, এই যে মন্দির, ঠিক আছে, এই মন্দিরের সম্বন্ধে আমি কিছু জিজ্ঞেস করে নেব। আচ্ছা, আপনার নাম সবার প্রথমে বলুন আমাদেরকে। আমার নাম সুবোধ রায়। আচ্ছা, এই যে মন্দিরটা কত বছর পুরনো মন্দির? এই যে আমরা দেখতে পাচ্ছি মন্দিরে অনেক রকম ডিজাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মন্দিরটা সম্বন্ধে বলতে গেলে মন্দিরটা হচ্ছে এই যে 10 অবতার, জয়দেবের গীত বন্ধু 10 অবতার। 10 অবতার, আচ্ছা আচ্ছা, 10 অবতারের ছবি সেগুলো সব দেওয়া আছে। এই মন্দির তৈরি করেছেন বর্ধমানের মহারানী, তখন ছিলেন নয়রানী। আচ্ছা, আর তারপরে হলো রাজা ছিল কীর্তিচাঁদ বাহাদুর। আচ্ছা, মন্দিরের সম্বন্ধে ঠাকুর মশাইয়ের কাছ থেকে আমরা কিছু জেনে নেওয়ার চেষ্টা করব। জয়দেবের বাড়ির উপরে মন্দির, মন্দিরটা করে গেছেন বর্ধমানের রাজা কীর্তিচাঁদ বাহাদুর। যদি জয়দেব উনি যেতেন এখান থেকে কাটোয়া, স্নান করতে কাটোয়া গঙ্গা 365 দিন, অর্থাৎ রোজ। গঙ্গা দেবী জয়দেবকে স্বপ্ন দিয়ে বললেন, ভক্ত জয়দেব তোমাকে এখানে আর কষ্ট করে আসতে হবে না,
আমি নিজে উজানে যাব প্রথম কুণ্ডীর ঘাটে মকর সংক্রান্তির দিনে। তখন জয়দেব বললেন গঙ্গা দেবীতে, তুমি যে আসবে আমার কষ্টের জন্য, কিন্তু আমি কী করে জানতে পারবো? প্রথম কুণ্ডীর ঘাটে মকর সংক্রান্তির দিনে তুমি পথ চেয়ে বসে থাকবে, আমি উজানে যে তোমার ফুলে গিয়ে পড়বো জবা ফুল একটা, সেটা স্পষ্ট করে ছেড়ে দেবে, আমি আবার অন্তর ধ্যান হয়ে যে জায়গায় বসে যাব। গঙ্গা দেবীর দর্শন জয়দেব পেয়ে গেলেন, তখন উনি খুশি হয়ে গেলেন। তারপর থেকে উনি এই প্রথম কুণ্ডীর ঘাটে উনি স্নান করতে লাগলেন। উনি স্নান করার পরে উনি একটা গীত গোবিন্দ রচনা বই লিখেছিলেন। সে মরাগালা খান্দানাম আমাকে সে মান্নানাং দেয় এই কথা পল্লব মাদারাম। লাস্টের লাইনটা জয়দেব লিখতে পারছিলেন না। আর শ্রীকৃষ্ণ ভগবান জয়দেবের রূপ ধরেছে, লাস্টের লাইনটা উনি লিখতে পড়ে। উনি আহার, অর্থ, নিদ্রা তিনটি ত্যাগ করেছিলেন। এই কারণে যে আমি কৃষ্ণের লাভ যতদিন করতে না পারবো ততদিন কিন্তু আহার করবো না। হঠাৎ একটি রন্ধনে আহার জোগাড় কে করে দিচ্ছে স্বয়ং কৃষ্ণ। আতপ চাল, মুগ ডাল, আলু। একদিন দুদিন, তৃতীয় দিন দেখছে এটা কোনো ভক্ত দিয়ে যাচ্ছে। তারপর থেকে অন্নের জোগাড় আরম্ভ হলো। লাস্টে যখন জয়দেব স্নান করতে গেলেন, স্নান করতে যাওয়ার পরে তখন দেখলেন যে পদ্মাবতী আমার খাবারটা দাও। উনি খেয়ে গেলেন, খেয়ে চলে গেলেন। তখন উনি কী করছেন যে জয়দেব পদ্মাবতী সেবায় বসে গেলে কী ব্যাপার? আমি তো এইমাত্র সেবা দিলাম, যে এরকম তো আপনি সেবা করলেন, তাহলে কে বটে? তখন দেখছে স্বয়ং কৃষ্ণ। উনি স্বয়ং কৃষ্ণের দর্শন পদ্মাবতী পেয়ে গেলেন। এটা হয়েছিল ওই কী বল, মেলাটা জয়দেব বসিয়ে গেছিল। যখন গঙ্গা দেবীর দর্শন পেয়ে গেলেন জয়দেব, তখন উনি ছোট্ট করে একটা মেলা বসে গেলেন। সংক্রান্তি, পয়লা, দোসরা, 3 দিন উনি মেলা বসে গেছেন। অন্ন ছত্র বস্ত্র বিতরণ উনি করে গেছেন। এই হচ্ছে জয়। দেখতে পাচ্ছি যে মন্দিরে অনেক কারুকার্য রয়েছে। হ্যাঁ। হ্যাঁ, তো কারুকার্য সম্বন্ধে আপনি একটু বলবেন। এটা যে রামায়ণে মহাভারতের 10-12 শ্লোক টেরাকোটা মন্দির। আচ্ছা, এই মন্দিরটা আগে বরং যে বর্ধমান রাজা করেছেন, টেরাকোটা মন্দির। মেলার প্রস্তুতি পর্ব কত জোর কদমে চলছে তা কিন্তু আপনাদের দেখালাম। কোথায় থাকবেন, ঠিক আছে, কি খাবেন এবং কোথায় কোথায় মূর্তি দেখতে পারবেন, মন্দির কোথায় রয়েছে, ঠাকুরমশাই কি বললেন, আশা করি সমস্ত কিভাবে আসবেন সমস্ত কিছু ইনফরমেশান দিয়ে রেখেছি। কোনো ইনফরমেশান দিতে ভুল হয়ে গেলে ক্ষমা করবেন। তো আজকের ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে এরকম আরও অন্যান্য ভিডিওর সাথে। ততক্ষণের জন্য